আজকের আলোচনা বাংলাদেশের বাজার নিয়ে। মানে একদিকে দেখছি বেশ ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, হচ্ছে তো। কিন্তু অন্যদিকে ওই যে মুদ্রাস্ফীতি, আবার ধরেন অবকাঠামোর কিছু সমস্যা, এই চ্যালেঞ্জগুলো কিন্তু আছে। একদম। তো আমাদের হাতে একটা বাজার গবেষণা প্রতিবেদন আছে। আমরা চেষ্টা করব এখান থেকে বাজারের মূল ট্রেন্ডগুলো, মানে কোথায় সম্ভাবনা আছে, নতুন ব্যবসার সুযোগ কোথায়, এগুলো একটু খুঁজে বের করতে। হ্যাঁ, প্রতিবেদনটাতে আসলে বর্তমান অবস্থানে একটা মিক্সড চিত্র, বুঝলেন তো? আচ্ছা, কিরকম? মানে বলা হচ্ছে এই অর্থবছর মানে FY 24-25 গ্রোথ হয়তো একটু স্লো হতে পারে, ও, কিন্তু কিছু রিফর্ম হচ্ছে, প্রাইভেট সেক্টরও বেশ অ্যাক্টিভ। তো আশা করা হচ্ছে যে পরে আবার গতি ফিরবে। ইন্টারেস্টিং। আর সম্ভাবনাময় খাত হিসাবে কয়েকটার কথা বলা হয়েছে, যেমন ধরেন গ্রিন আরএমজি মানে তৈরি পোশাক, তারপর হাউজিং বা আবাসন, পেইন্টস আর ডাই, আর ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস। এগুলোর বেশ ভালো পোটেনশিয়াল দেখা যাচ্ছে। বেশ ভালো। চলুন তাহলে এই বাজারের কিছু মূল সমস্যা আর তার বিপরীতে সুযোগগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি। হ্যাঁ, বলা যাক। প্রতিবেদন অনুযায়ী একটা বড় সমস্যা হলো ই-কমার্সের উপর মানুষের আস্থার অভাব, তাই না? ঠিক, ওই যে পণ্যের মান নিয়ে একটা চিন্তা থাকে বা অনেক সময় প্রতারণার ভয়। হ্যাঁ, কোয়ালিটি মিলছে না বা যা দেখানো হচ্ছে তা দেওয়া হচ্ছে না। একদম। আর এর সাথে ছোট বা মাঝারি ব্যবসা যারা করেন মানে এসএমই বা ধরেন গ্রামের সাধারণ মানুষ, তাদের জন্য ফর্মাল লোন পাওয়া মানে ব্যাংক থেকে ঋণ নেওয়া বা সরকারি নিয়মকানুন মেনে ব্যবসা করা বেশ কঠিন। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অভাবটা রয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ। আর শহরের দিকে যদি তাকাই, সেখানে কি অবস্থা? শহরে তো আরও সমস্যা। নগরায়ন হচ্ছে খুব দ্রুত, ফলে ভালো মানের কিন্তু সাশ্রয়ী দামের বিরাট ঘাটতি। এটা তো ঠিক। বিশেষ করে কাদের জন্য? মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের জন্য তো খুবই কঠিন। আর একটা জিনিস দেখুন, এনার্জি, জ্বালানি। হ্যাঁ, আমরা তো এখনও মূলত ফসিল ফুয়েলের ওপর নির্ভরশীল। আর বিদ্যুতের ঘাটতি তো লেগেই আছে, তাই না? ঠিক। লোডশেডিং একটা কমন সমস্যা। তো এই জন্য টেকসই জ্বালানি সাস্টেইনেবল এনার্জি সলিউশনের দিকে যাওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে। আচ্ছা, কৃষির কথাও তো বলছিলেন। হ্যাঁ, কৃষিতে আমাদের ভিত্তি বেশ শক্ত, সম্ভাবনাও প্রচুর। কিন্তু প্রায়ই দেখা যায় কৃষক ফসল তোলার পর ঠিকমতো দাম পাচ্ছেন না, বা ধরেন সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। অথচ শহরের মানুষ কিন্তু ভালো মানের ব্র্যান্ডেড স্বাস্থ্যকর খাবার খুঁজছে। এখানে একটা গ্যাপ আছে। তাহলে এই সমস্যাগুলো থেকেই নতুন ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে। প্রতিবেদনে তো এরকম 5টা সম্ভাবনাময় ধারণার কথা বলা হয়েছে। ঠিক তাই। প্রথমটা হলো ওই ই-কমার্সের আস্থা ফেরানো নিয়ে, সার্টিফাইড ই-কমার্স প্ল্যাটফর্ম বা কোয়ালিটি ভেরিফিকেশন সার্ভিস। এটা ঠিক কিভাবে কাজ করতে পারে একটু বুঝিয়ে বলবেন? মূল আইডিয়াটা হলো এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে সেলারদের ভালো করে ভেরিফাই করা হবে, মানে তাদের ক্রেডেনশিয়ালস চেক করা হবে। আচ্ছা। আর পণ্যের কোয়ালিটি নিশ্চিত করার একটা ব্যবস্থা থাকবে। কাস্টমার রিভিউগুলোও হবে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য। থার্ড পার্টি ভেরিফিকেশন হতে পারে, অথবা প্ল্যাটফর্ম নিজেই আরও কঠোর নিয়মকানুন করবে। এতে অনলাইন কেনাকাটায় মানুষের ভরসা বাড়বে। এখন হয়তো কিছু প্ল্যাটফর্ম চেষ্টা করছে, কিন্তু একটা ডেডিকেটেড সিস্টেম আরও এফেক্টিভ হতে পারে। বোঝা গেল। ইন্টারেস্টিং আইডিয়া। আচ্ছা, দ্বিতীয় সুযোগটা তাহলে ওই ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে, এসএমই আর গ্রামীণ মানুষের জন্য ফিনটেক সলিউশন। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখছি বিকাশ, রকেট, নগদ, এই এমএফএসগুলো তো বেশ জনপ্রিয়। এরা কি যথেষ্ট নয়? দেখুন, এমএফএস নিঃসন্দেহে দারুণ কাজ করেছে। টাকা পাঠানো, বিল পেমেন্ট, এগুলো অনেক সহজ হয়ে গেছে। কোটি কোটি মানুষ ব্যবহার করছে। তা তো বটে। কিন্তু এখনও দেশের একটা বড় অংশ, বিশেষ করে গ্রামের মানুষ বা ছোট ব্যবসায়ীরা, তারা কিন্তু প্রথাগত ব্যাংক বা লোনের সুবিধার বাইরে। ও আচ্ছা। তো এই এমএফএস প্ল্যাটফর্মগুলোকেই ব্যবহার করে আরও অনেক কিছু করা সম্ভব। ধরেন ছোট অঙ্কের ঋণ দেওয়া, মানে মাইক্রোক্রেডিট, বা ধরেন মার্চেন্ট পেমেন্ট আরও সহজ করা, ব্যবসার হিসাব রাখার মতো টুলস দেওয়া। এই ফিনটেক সলিউশনগুলোর মাধ্যমে ওই আর্থিক অন্তর্ভুক্তির গ্যাপটা কমানো সম্ভব। তার মানে এমএফএস এর সার্ভিসগুলোকে আরও এক্সপ্যান্ড করা। একদম। সেখানে বিশাল সুযোগ আছে। বেশ। এরপর আসছে বাসস্থানের সমস্যা। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী মডিউলার হাউজিং। এই মডিউলার হাউজিংটা কি জিনিস? মডিউলার হাউজিং মানে হল বাড়ির বিভিন্ন অংশ, ধরেন দেওয়াল, ছাদ,
এগুলো কারখানায় তৈরি করা হয় আগে থেকে। প্রিফ্যাব্রিকেটেড। হ্যাঁ, অনেকটা তাই, প্রিফ্যাব্রিকেটেড। তারপর সেগুলো সাইটে এনে শুধু জোড়া লাগানো হয়। এতে সুবিধা কি? সুবিধা অনেক। এক তো খরচ কমে, দ্বিতীয়ত বাড়ি তৈরি হতে সময় অনেক কম লাগে। আচ্ছা। আর এর সাথে যদি পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা যায়, ধরেন সোলার প্যানেল বসানো হলো বা বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা হলো, তাহলে তো আরও ভালো, দীর্ঘমেয়াদে সাশ্রয়ী আর টেকসই হয়। কোনো উদাহরণ আছে কি? হ্যাঁ, চাঁদপুরে ইউএনডিপির সহায়তায় একটা সাশ্রয়ী আবাসন প্রকল্প হয়েছিল। ওটা বেশ সফল মডেল কিন্তু। দারুণ তো, বিশেষ করে শহরে বাড়ির যা দাম, এটা খুব দরকারি একটা আইডিয়া। আচ্ছা, চতুর্থ সুযোগটা কৃষিকে কেন্দ্র করে। হ্যাঁ, স্বাস্থ্য সচেতন কনজিউমারদের জন্য প্রিমিয়াম ভ্যালু অ্যাডেড ফুড প্রোডাক্টস। আপনি বলছিলেন শহরের মানুষ ভালো খাবার খুঁজছে, এটা কি সেটারই সমাধান? হ্যাঁ, অনেকটা সেরকমই। দেখুন, একদিকে কৃষক তার পণ্যের ঠিক দাম পাচ্ছে না, ফসল হয়তো নষ্টও হচ্ছে। হুম। অন্যদিকে শহরের ক্রেতারা ভালো কোয়ালিটির, নিরাপদ, ব্র্যান্ডেড খাবার চায়। এই দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করা যেতে পারে। কিভাবে? আধুনিক উপায়ে প্রসেসিং, ভালো প্যাকেজিং, কোল্ড স্টোরেজ ব্যবহার আর অবশ্যই ভালো ব্র্যান্ডিং, এর মাধ্যমে সাধারণ কৃষি পণ্যকেই কিন্তু প্রিমিয়াম ফুড প্রোডাক্টে কনভার্ট করা সম্ভব। যেমন ধরেন স্বাস্থ্যকর স্ন্যাক্স তৈরি করা, অর্গ্যানিক চাল বা ডাল প্যাকেজ করা, রেডি টু কুক মশলার মিক্স তৈরি, এরকম অনেক কিছুই হতে পারে। বিডি ফুডস লিমিটেডের মতো কোম্পানিগুলো যেভাবে পণ্যের ভ্যারাইটি আর কোয়ালিটির ওপর জোর দিয়েছে, সেটা থেকে শেখার আছে। তার মানে কৃষিপণ্যের মান বাড়িয়ে সুন্দর করে প্যাকেজিং করে সরাসরি কনজিউমারের কাছে পৌঁছে দেয়া, চমৎকার। হ্যাঁ। আর পঞ্চম, মানে শেষ সুযোগটা হলো জ্বালানি সমস্যা নিয়ে। আবাসিক আর বাণিজ্যিক ব্যবহারের জন্য ইন্টিগ্রেটেড সোলার এনার্জি সলিউশন। সোলার তো আমরা ব্যবহার করি, এখানে নতুন কি? নতুনত্বটা হলো ওই ইন্টিগ্রেটেড বা সমন্বিত অ্যাপ্রোচে, মানে শুধু সোলার প্যানেল বসিয়ে দিলাম তা নয়। আচ্ছা। এর সাথে ব্যাটারি স্টোরেজ যোগ করা, যাতে দিনের বেলায় তৈরি হওয়া বিদ্যুৎ রাতে বা মেঘলা দিনেও ব্যবহার করা যায়। পাওয়ার ব্যাকআপের মতো? ঠিক। আর রুফটপ সোলার সিস্টেমগুলোকে আরও কার্যকরভাবে ডিজাইন করা, যাতে বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ যতটা সম্ভব নিশ্চিত করা যায়। এটা কি বড় স্কেলে সম্ভব? অবশ্যই। দেখুন, বাংলাদেশের সোলার হোম সিস্টেম SHS প্রোগ্রাম তো বিশ্বে অন্যতম বড় একটা প্রোগ্রাম। প্রায় 18 মিলিয়ন মানুষের সুবিধা পেয়েছে। হ্যাঁ, এটা তো জানি। তো এই সাফল্যকে ভিত্তি করে শহরাঞ্চলে কমার্শিয়াল বিল্ডিংগুলোতে এর ব্যবহার আরও অনেক বাড়ানো সম্ভব। ইন্টিগ্রেটেড সলিউশন দিতে পারলে চাহিদা বাড়বে। সত্যি, এই 5টা ক্ষেত্রই খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। দেশের মূল কিছু সমস্যার সমাধান লুকিয়ে আছে এর মধ্যে। অবশ্যই। আর এই সুযোগগুলো কাজে লাগাতে হলে কয়েকটা জিনিস জরুরি। প্রথমত, লোকাল নিড বা স্থানীয় চাহিদাটা ঠিকমতো বুঝতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, মানে পিপিপি মডেলে কাজ করা যেতে পারে। তৃতীয়ত, ডিজিটাল টেকনোলজির স্মার্ট ব্যবহার। আর সবচেয়ে বড় কথা, কাস্টমারের আস্থা অর্জন করা। এই আস্থাটাই তো সবচেয়ে জরুরি। একদম। আর একটা জিনিস খেয়াল করার মতো, এই সুযোগগুলো কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত, বুঝলেন? বিচ্ছিন্ন না। কিভাবে? ধরেন, ই-কমার্স বা ভ্যালু অ্যাডেড ফুডের ব্যবসা বাড়াতে হলে ভালো লজিস্টিক্স লাগবে। আবার ধরেন, ফিনটেক সলিউশনগুলো বাড়ি কেনা বা সোলার সিস্টেম বসানোর ফাইন্যান্সিং সহজ করে দিতে পারে। সব ইন্টারকানেক্টেড। ঠিক বলেছেন। তাহলে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, থাকবেও হয়তো, কিন্তু তার মধ্যেই বাংলাদেশের নতুন ব্যবসার অনেক দিক খুলে যাচ্ছে। হ্যাঁ। বিশেষ করে সেই সব উদ্যোগ হয়তো বেশি সফল হবে যেগুলো বাজারের মূল চাহিদাগুলো পূরণ করতে পারবে, আর ওই যে বললেন, আস্থা আর স্থায়িত্বের ওপর জোর দেবে। একদম ঠিক। আর আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন হয়তো মনে আসতে পারে বা ভাবনার জন্য রেখে দেওয়া যায়। বলুন। এই যে এতগুলো সম্ভাবনার কথা আমরা বললাম, এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সময়, মানে একদিকে প্রযুক্তিগত ইনোভেশন আর অন্যদিকে সমাজের সব স্তরের মানুষের অন্তর্ভুক্তি বা ইনক্লুশন, এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করাটা কতটা জরুরি হবে আর সেটা কিভাবে করা সম্ভব, এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও ভাবা যেতে পারে।